হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিত্য নতুন ভালোবাসার গল্পগুলি সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। বাচ্চা কোলে রাখা যতটা ভালো লাগার ঠিক ততটাই কষ্টজনক। দীর্ঘক্ষণ একই ভঙ্গিমায় বসে থাকলে হাত পা সহ কোমরে ঝিমঝিম করে। আদ্রিতাও তেমন হচ্ছে। এই মুহূর্তে মনে হচ্ছে কোমরখানা ভেঙেই গিয়েছে। বাবুটা কোলের মতো আরামসে ঘুমাচ্ছে। পিঠ চুলকানোর অভাব সয়ে গিয়েছে। সেই যহনা এবং আতিয়া বেগম ঢুকেছে কক্ষে, আর বের হওয়ার নামই নিচ্ছে না। বিরক্ত আদ্রিতা বিড়বিড় করে বলে ওঠে, তোকে আমি কখনোই কোলে নেব না রে বাচ্চা। তোর মা, নানু আর মামা বড্ড পাষাণ। তারা কি আমাকে রোবট ভাবে? আশ্চর্য। তখনই সেখানে উপস্থিত হয় সিয়াম। সে মূলত ডিনার করতে নেমেছে। এভাবে আদ্রিতাকে একা বসে থাকতে যেন হাতে চাপ পেয়ে গেল। টি শার্টখানা টেনে তুলে ঠিক করে এগিয়ে যায় আদ্রিতার পানে। আদ্রিতা কি করছো? এতক্ষণ হতাশায় ডুবে থাকা আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে একটু সরে সিয়ামকে বসার জায়গা করে দেয় এবং বলে, সিয়াম ভাই, বসুন আমার পাশে। সিয়াম হাসি মুখে বসে পড়ে। ওকে একটু কোলে নিন না ভাইয়া, আমার হাত পা কোমর ভেঙে যাচ্ছে। সরল সিয়াম আদ্রিতা থেকে নিয়ে নেয় বাবুকে। প্রথমবার নয়, এর আগেও হাসপাতালে গিয়ে কোলে নিয়েছে কয়েকবার, তাই খুব একটা অসুবিধে হলো না। আদ্রিতা দাঁড়িয়ে পড়ে, হাত পা নেড়ে একটু ব্যায়াম করে নেয়, তারপর বলে, ওরে সিয়াম ভাই, আমি কোন কষায়ের আস্তানে এসে পড়লাম? এখানে কারোরই মানবিকতা নেই। মানবিকতা শব্দ মানেও বোধহয় তারা জানে না। সিয়াম নিজেও বোঝার চেষ্টা করে মানবিকতা মানে কি। শব্দটা কেমন নতুন নতুন লাগছে তার কাছে। চতুর আদ্রিতা কপাল কুঁচকে কোমরে হাত দিয়ে সিয়ামের সামনে দাঁড়ায় এবং বলে, বাই দ্য ওয়ে, আপনি জানেন মানবিকতার মানে? শুকনো ঢোক গেলে সিয়াম অনবরত ঘাড় নেড়ে জানায় সে জানে না। দীর্ঘ শ্বাস ফেলে আদ্রিতা। সিয়ামের পাশে বসে সিরিয়াস ভঙ্গিমায় বলে, আপনি খুব ভালো সিয়াম ভাই। লাজুক হাসে সিয়াম। লজ্জায় তার মুখখানা লাল হতে থাকে। আদ্রিতা তাকে ভালো বললো মানে গলে যাচ্ছে, পটে যাচ্ছে। সিয়ামকে পছন্দ করছে। খুব তাড়াতাড়ি তাদের প্রেম হবে, তারপর বিয়ে। উফ, আর ভাবতে পারছে না সিয়াম। লজ্জায় মাটিতে গড়াগড়ি খেতে ইচ্ছে করছে। এইভাবে বলিস না আদ্রিতা, আমার লজ্জা লাগে। লজ্জা তো লাগবেই। আপনি বড্ড সরল, সোজা এবং বলদ। মানবিকতার মানে জানেন না? ছি 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 ছি, লজ্জা পাওয়াই উচিত আপনার। সুসাইডও করতে পারেন। সিয়ামের হাসি মাখা মুখখানা মুহূর্তেই কাল হয়ে যায়। কাদো কাদো নয়নে তাকিয়ে থাকে আদ্রিতার মুখ পানে। আদ্রিতা গালে হাত দিয়ে মুচকি হেসে বলে, মানবিকতা জানে হচ্ছে আমার আসিফ আদনান। কি যে কিউট উনি। জানেন, কয়দিন আগে আমার হাতখানা ধরে নাম্বার লিখে দিয়েছিল। কতটা মানবিক একবার চিন্তা করুন। সিয়াম চিন্তা করে, হাত ধরে নাম্বার লিখে দিলেই মানবিক হওয়া যায়? তাহলে তো আজকে থেকে সিয়াম মানবিক হওয়ার যুদ্ধে লেগে পড়বে। প্রতিটা মেয়ের হাতে তার ফোন নাম্বার লিখে দিয়ে আসবে। তারা নিশ্চয়ই বীরপুরুষ ভাববে সিয়ামকে। আসিফ আদনান কে আদ্রিতা? কে আবার? আমার ফিউচার বাচ্চার বাবা, বর্তমান বয়ফ্রেন্ড, আমার ক্রাশ, আমার হিরো, আমার সুপারস্টার, আমার কলিজার টুকরা, আমার ভালোবাসা, আমার ফুসফুস, আমার কিডনি, আমার নাড়ি ভুড়ি, আমার হৃদয়, আমার। বুঝেছি বুঝেছি বুঝেছি, বাপরে বাপ। আদ্রিতা মুচকি হেসে থেমে যায়। গাল ফোলায় সিয়াম। মানে এইটুখানি মেয়ে এখনো নাক টিপলে দুধ পড়বে, তার নাকি আবার বয়ফ্রেন্ড আছে, আবার বিয়ে হয়েছে। কি একটা অবস্থা! এইসব মেয়েদের জন্যই সমাজটা উচ্ছলে চলে যাচ্ছে। দামড়া দামড়া ছেলেগুলো বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না। এদের একটা বিহিত করা দরকার। সিয়ামের ভাবনার মাঝেই বাবুটা উচ্চস্বরে কেঁদে ওঠে। আদ্রিতা কোলে তুলে নেয় এবং অহনার কক্ষের দিকে পা বাড়ায়। অসহায় সিয়াম মুখ গোমড়া করে বসে থাকে। ক্লাবে ড্রিঙ্কসের গ্লাস হাতে বসে আছে আবরার। একটা চুমুকও দেয়নি এই পর্যন্ত। সিয়াম অনবরত চুমুক দিয়ে যাচ্ছে।
ইভান মেয়েদের দিকে তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে। আবরারের ভয়ে এখান থেকে সরতেও পারছে না। আমান গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে, আর আহাদ একটু পরপরই হাই তুলছে। মারাত্মক ঘুম পাচ্ছে তার। এখানে আসার মোটেও ইচ্ছে ছিল না, শুধুমাত্র ওরা এসেছে বলেই সে এসেছে। দীর্ঘক্ষণ নীরবতা পালন করে সিয়াম বলে ওঠে, ভাই জীবনটা বাপ্পারাজের মতো হয়ে গিয়েছে, যার দিকে তাকায় তারই বিয়ে হয়ে যায়। ইভান বলে, লাস্টবার আদ্রিতার দিকে তাকিয়েছিলে, আর সে আগে থেকেই ম্যারিড ছিল, তাই তো? শুধু ম্যারিড, বয়ফ্রেন্ড আছে তার, আসিফ আদনান। সে নাকি আবার সুপারস্টার। আহাদের ঘুম ছুটে যায়। ইভান মনোযোগ দেয় সিয়ামের পানে, আর আমান চেয়ার থেকে পড়েই যাচ্ছিল প্রায়। কি বলছিস মামা? সিয়াম দীর্ঘশ্বাস ফেলে এবং তখনকার ঘটনা বলে দেয়। এবার আবরার ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দেয়। এক চুমুকে গ্লাসটা ফিনিশ করে। ইভান গালে হাত দিয়ে বলে, ঘটনা তো বুঝলাম না। আবরার বলল সে তার বউ, সে বলছে তার বয়ফ্রেন্ড আছে। 2 2 4 না হয়ে 8 কেন হয়ে যাচ্ছে? বুঝতে পারছি না কিছু। সিয়াম বলে, ঘটনা হচ্ছে আবরার আর আদ্রিতার বিয়েটা অ্যাকচুয়ালি হয়নি। ওরা হাতে থাকা গ্লাসটা শক্ত করে মুঠো করে ধরে আবরার। মুহূর্তেই কাঁচের গ্লাস ভেঙে গুড়িয়ে যায়। কিছু সংখ্যক কাঁচের টুকরো ঢুকে পড়ে আবরারের হাতে। গলগল করে রক্ত ঝরতে থাকে। চিন্তিত সিয়াম এক পলক আবরারের দিকে তাকাচ্ছে, তো আরেক পলক গোটা ক্লাবকে পর্যবেক্ষণ করছে। ওই তো স্টেজে 10-12টা মেয়ে নাচছে। কিছু ছেলেও তাদের সাথে যোগ দিয়েছে, কিছু মেয়েরাও ড্রিঙ্কস করছে। বাই এনি চান্স আবরার কি এটা দেখে গ্লাস ভাঙলো, নাকি তার শক্তি দেখালো, নাকি আদ্রিতার বয়ফ্রেন্ডের কথা শুনে এমনটা করলো? কোনটা হতে পারে? ইভান অতি দ্রুত নিজ পকেট হতে রুমাল বের করে আবরারের হাতে চেপে ধরে। আমান ভুরু কুঁচকে তাকিয়ে আছে। এই মুহূর্তে আবরারকে হাজারখানা প্রশ্ন করলেও কোনো জবাব মিলবে না, ঢের জানা আছে ওদের। তাই অহেতুক প্রশ্ন করে এনার্জি লস করছে না। আহাদ আবার হাই তোলে। তার ঘুমের রেশ আবার চলে এসেছে। এই মুহূর্তে একখানা বালিশ আর খাট পেলে নিমেষেই ঘুমের দেশে পাড়ি জমাতে পারত। সিয়াম গালে হাত রেখে আবরারের পানে ঝুঁকে এবং সরল স্বরে শুধায়, আর ইউ জেলাস আবরার? আদ্রিতার বয়ফ্রেন্ড আছে শুনে হট হয়ে গেলি? আহাদ পুনরায় হাই তুলে বলে, আরে ধুর, আশেপাশে এত মেয়ে অথচ ওকে পাত্তা দিচ্ছে না, তাই ওদের অ্যাটেনশন পেতে এমনটা করলো। ইভান একখানা গ্লাস তুলে নেয়, নিজেও ভাঙা ট্রাই করতে করতে বলে, ভাই পারছি না কেন, ভাঙে না তো। সিয়াম গাঁটটা মারে ইভানের কপালে এবং বলে, বেড পারফরমেন্স না করা অবধি ভাঙবে না রে পাগলা। আমান বলে, আমাদের আবরার তাসনিন শতবার ব্যাট পারফরমেন্স ভালো করেছে নাকি? আমার তো মনে পড়ে না। সিয়াম মুখ বাঁকিয়ে বলে, ওইসব গোপন কার্যকলাপ তোকে দেখে করবে, ইডিয়েট। আমান কিছু বলতে যাবে তার আগেই আবরা দাঁড়িয়ে পড়ে এবং কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গটগট পায়ে বেরিয়ে যায় ক্লাব হতে। সিয়াম দৌড় দেয় আবরারের পেছনে। হতাশ নয়নে ইভান, আমান এবং আহাদ তাকিয়ে থাকে। রাত আনুমানিক 2 বাজে। আদ্রিতার প্রচণ্ড খিদে পেয়েছে। রাতে 2-3 বার খাবার স্বভাব তার। এই যেমন সন্ধ্যায় একটু পরেই একবার খাবে, তারপর 10টা নাগাদ আরেকবার এবং 2টা-3টার দিকে আরেকবার। আদ্রিতার মতে জীবন মানেই খেতে হবে, খেতে হবে মানেই জীবন। সর্বক্ষণ খেতে থাকো আর গুলমুলু হও। খাওয়া ছাড়া এ জীবনে আর কিছু নেই। আদ্রিতার সাথে অ্যানিও খেতে উঠে পড়েছে। বোধহয় তারও খিদে পেয়েছে। গোটা বাড়িটা অন্ধকারে ঢেকে আছে, যেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুইজারল্যান্ডেও বিদ্যুৎ চলে যায় না? দেশকে যতটা উন্নত ভেবেছিল ততটা নয়। বাংলাদেশের কিছু কিছু স্বভাব এই দেশেও পেয়েছে। হতাশ আদ্রিতা অতি সাবধানে বিছানা থেকে নামে। পা নাড়িয়ে নাড়িয়ে জুতো খোঁজে এবং পেয়েও যায়। বালিশের পাশে ফোন রয়েছে। বেমালুম সে কথা ভুলেই গিয়েছে আদ্রিতা। ওই তো ডিনার করে আতিয়া বেগমের থেকে ফোন নিয়েছে, বাবার সাথে কথা বলবে। কিন্তু কল করেছিল আসিফ আদনানকে। বিদেশি নাম্বার থেকে কল করায় আসিফ বোধহয় জানতেই পারেনি
কে কল করেছে, তাই রিসিভ করলো না। একটুখানি মন খারাপ হয়েছিল আদ্রিতার। পর মুহূর্তেই তার মোটা মাথায় একখানা বুদ্ধি আসে। টেক্সট করে, আমি আদ্রিতা, বিদেশে চলে এসেছি, ফ্রি হলে কল দিয়েন। অ্যানিকে কোলে নিয়ে কানার মতো হাতড়িয়ে হাতড়িয়ে রুম হতে বের হয়। ঘুটঘুটে অন্ধকারে নিজের অস্তিত্বটাও টের পাওয়া দেয়। এবার আদ্রিতা কিচেনে অবধি যাবে কিভাবে? অ্যানি বোধহয় ভয় পেল, তাই উচ্চস্বরে মিউ মিউ আওয়াজ তুলতে থাকে। আদ্রিতা চটজলদি চেপে ধরে অ্যানির মুখ, হুঁশিয়ার দিয়ে বলে, চুপ কর বেয়াদব, এই বাড়িতে একটা গুন্ডার আছে, তোর শব্দ পেলে বাঘের মতো গর্জন তুলে এগিয়ে আসবে, খ্যাপার ষাঁড়ের মতো হুঙ্কার তুলে ধমক দিবে। একবারও ভাববে না আমার মতো হাতির ভয়ে বাচ্চা আদ্রিতা মুচ্ছা যেতে পারে। বাকিটা শেষ করার আগেই শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায় আদ্রিতা। ছিটকে পড়ার আগেই একজোড়া শীতল হাত জাপটে জড়িয়ে ধরে আদ্রিতার কোমর। একজোড়া অধরে সে ঠেকে আদ্রিতার কপালে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে মেয়েলি কায়া। বিড়াল ছানাটি পড়ে গিয়েছে ফ্লোরে এবং গলা ছেড়ে চিৎকার করে যাচ্ছে মিউ মিউ শব্দে। আবরার আদ্রিতাকে সোজা করে দাঁড় করিয়ে কোমর থেকে হাত সরায়। চাপা গম্ভীর স্বরে শুধায়, এখানে কি চাই? আদ্রিতা স্বস্তি নিঃশ্বাস ফেলে। যা বাবা, বাঘের কাছাকাছি চলে এসেছে। এখন অন্ধকার, ভূত পেত কোনো কিছুই ভয় নেই। বাঘ ঠিকই ঢিসুম ঢিসুম করে সবগুলো বৃন্দাবন পাঠিয়ে দিতে সক্ষম হবে। আদ্রিতা চঞ্চল ভঙ্গিমায় অ্যানিকে খুঁজতে খুঁজতে জবাব দেয়, আর বলিয়ে না, সুইজারল্যান্ড আমার বালের দেশ। এখানে কারেন্ট থাকে না বাংলাদেশের মতো, অনুন্নত দেশ একটা। আর আপনাকেও বলি হারি, এত বড় বাড়ি কিনেছেন, একটা জেনারেটর কিনতে পারেননি? সেসব বাদ দিলাম, একটা চার্জার লাইট তো কিনতে পারতেন। বেচারা আমি। বাকিটা শেষ করার আগেই বাড়িটায় কানায় কানায় আলোকিত হয়ে যায়। আশ্চর্য আদ্রিতা খানিকটা ঘুরে ঘুরে দেখে, পরপরই খুশি হয়ে বলে, এই তো কারেন্ট চলে এসেছে। আমার না ভীষণ ক্ষুধা পেয়েছে, খেয়ে আসি, ঠিক আছে বড় ভাই? বলেই অ্যানিকে কোলে তুলে নেয় এবং গটগট পায়ে নেমে পড়ে কিচেনে। বলা তো যায় না আবার কখন কারেন্ট চলে যায়। কারেন্ট থাকতে থাকতে খাওয়ার শেষ করতে হবে। আবরার বিরক্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, ডিসগাস্টিং। ভীষণ সুস্বাদু খিচুড়ি। পেট পুড়ে খেয়ে ঢেকুর তুলল আদ্রিতা। অ্যানিকেও দিয়েছিল, সেও লক্ষ্মী বাচ্চার মতো চেটে পুটে খেয়েছে। এবার দুজনেরই পেট ঠান্ডা হয়েছে। বেসিনে থালা রেখে আসার পথে খেয়াল করে তার টি শার্টে রক্ত লেগে আছে। এ বাবা, রক্ত আসলো কোথা থেকে? চিন্তিত আদ্রিতা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে পায়চারি করে, কোথা থেকে আসলো। তারপর মনে পড়ে আবরার তার কোমর জড়িয়ে ধরেছিল। বাই এনি চান্স আবরারের হাত থেকে রক্ত লেগেছে? তার কি হাত কেটেছে? উদার মনে আদ্রিতার মায়া হয়। সে চট করেই ভেবে ফেলে একবার দেখে আসবে, যেই ভাবা সেই কাজ। অ্যানিকে কোলে তুলে এক দৌড়ে গিয়ে যেতে নেয় আবরারের রুমের দিকে। মাঝপথে দেখা হয় সিয়ামের সাথে। সে সবেই বাড়িতে ঢুকলো। আদ্রিতা বলে উঠল, সিয়াম ভাই, খ্যাপার ষাঁড়ের কি হাত কেটেছে? মিনিট দুয়েক সময় লাগলো সিয়ামের বুঝতে খ্যাপার ষাঁড়টা আসলে কে। যখন বুঝতে পারে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাহ, মারাত্মক নাম দিয়েছে তো। রাখুন সুন্দর নাম, কেটেছে কিনা বলুন। কাটেনি তো। আবরার তাসনিন কাছের ড্রিঙ্কের গ্লাস মুঠো করে ধরেছিল। ব্যাস, গ্লাস ভেঙে গুড়িয়ে গেল, আর কিছু সংখ্যক কাজ তার হাতে ঢুকে গেল। আঁখি পড়ল বড় বড় হয়ে যায় আদ্রিতার। খ্যাপার ষাঁড় তাহলে হিরো হওয়ার পায়তারা শুরু করেছে। দেখতে শুনতে খারাপ না, হিরো হলেও হতে পারে। তবে তবে এখনই তার মাটিতে পা পড়ে না। হনুমানের মতো ব্যবহার করে। একবার হিরো হয়ে গেলে সে তো আসমানে উড়বে। ভাই আমি যাচ্ছি, হ্যাঁ, তার হাতটা দেখে আসি। সিয়াম কিছু বলবে তার সুযোগ না দিয়েই এক দৌড়ে চলে যায় আদ্রিতা। একদম আবরারের কক্ষের সামনে গিয়ে থামে। অ্যানিকে কোল থেকে নামিয়ে আলতো করে ধাক্কা দেয় দরজায়। ব্যাস, খুলে যায়। আদ্রিতা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথাখানা ঢুকিয়ে দেয়। সাথে সাথেই স্তব্ধ হয়ে যায়। এসব কি দেখছে সে? ছি 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 ছি, লোকটা এত অশ্লীল। আদ্রিতা একবার ভেবে নেয় মাথা সরিয়ে নেবে,
শত হোক ভাই তো। পর মুহূর্তে ভাবে, আদ্রিতা দেখে নে, এরকম হট হট দৃশ্য আর কখনোই দেখতে পাবি না। অশ্লীল জিনিসে সকলেরই নজর বেশি। একবার ভুল করে তাকালে দ্বিতীয়বার ইচ্ছে করেই চোখ দুটো সেদিকে চলে যায়। এটা আদ্রিতার ক্ষেত্রে নাকি সকলের ক্ষেত্রে জানা নেই তার। শুধু জানে এই মুহূর্তে দৃষ্টি ছড়াতে মন চাচ্ছে না, মন বলছে দেখতে থাকো দেখতে থাকো। এমন দৃশ্য সচরাচর সামনে পড়বে না। আর মস্তিষ্ক বলছে, ছি আদ্রিতা ছি, তোর না বয়ফ্রেন্ড আছে, তুই না অন্য একজনকে ভালোবাসিস, তাহলে পরপুরুষের পানে এমন নজর দিচ্ছিস কি করে? লজ্জা নেই তোর? আবরা তাসনিন নিজ কক্ষে ড্রেস চেঞ্জ করছে। শার্ট দীর্ঘক্ষণ আগেই খুলে ছড়ে মেরেছে কোথাও একটা। আশেপাশে দৃষ্টি ফিরিয়ে শার্টের হদিশ পায়নি আদ্রি। আর জিন্সখানাও এইমাত্র খুলে ফেলো। এখন তার পরনে ছোট্ট প্যান্ট, ধপধপে ফর্সা শরীর, কোথাও লোমের ছিটো ফোটাও দেখা যাচ্ছে না। বড় বড় চুলগুলো কপালে এসে পড়েছে, গোলাপিয়া ধরে ভীমরুল কামড়েছে মনে হয়, লাল লাল দেখা যাচ্ছে এবং একটু ফোলা ফোলা। ঠোঁট মেলে হাসতে সে জানে না। চাপদারিতে কণ্ঠনালী উচ্চ জিনিসটা ঢেকে ফেলেছে। বুকের দুই পাশে দুটো কয়লা, তারপর একটু নিচে নাভিকুণ্ড। ওয়ান টাইম একখানা ব্যান্ডেজ লাগানো পেটের বাম পাশে, গোটা গায়ে এবং পিঠে অনেক ছোট ছোট ক্ষত, যেন 1971 সালের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। তখন বুলেটের আঘাত কিংবা ছড়ি লাঠির মায়ের পড়েছিল সর্বাঙ্গে। আদ্রিতা ফ্যালফ্যাল নয়নে খানিক্ষণ তাকিয়ে থাকে অনেকক্ষণ, অতঃপর বিড়বিড় করে বলে, একটা মানুষকে আদর করে হাতিটা কি, তাই বলে তাকে হাতির মতোই দেখতে হবে? এটা কোনো মানে হয়? নির্লজ্জ আদ্রিতা নিজ দৃষ্টি টেনে হিঁচড়ে সরিয়ে নেয় আবরারের পান থেকে, মাথাখানা বের করে আনে দরজার হাতল থেকে। সোজা হয়ে দাঁড়িয়ে শরীরে জড়িয়ে রাখা ওড়নাখানা মাথায় পেঁচিয়ে ভদ্র মেয়ের মতো হয়ে নেয়। অতঃপর মনে পড়ে অ্যানির কথা। তখন তো অ্যানিকে নামিয়ে দিয়েছিল, দুষ্টুটা আবার কক্ষে ঢুকে পড়ল না তো? চিন্তিত আদ্রিতা পুনরায় অ্যানির খোঁজে কক্ষে উকি দিতেই উদ্যত হয়। তখনই নজর পড়ে ফ্লোরে। লুচু আদ্রিতার লুচু বিড়াল আরাম করে শুয়ে আবরারকে চেঞ্জ করতে দেখছে। হতাশ আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, না নিজে মানুষ হতে পারলাম, আর না তোকে মানুষ করতে পারলাম। আমার মতো চৈত্রের গুণ কোথা থেকে পেলি রে সোনা? অ্যানির পা টেনে তাকে সরিয়ে দিতে চায়। বিরক্ত হয় বিড়ালটি, কেমন করে তাকায় আদ্রিতার পানে, হাত পা নাড়িয়ে ছোটাছুটি করে বোঝায় সে দেখবে। আদ্রিতা বোধহয় বুঝলো না, তাই কোলে নিতে চায়। চালাক অ্যানি মালিকের হাত খামচে কেটে ঢুকে পড়ে কক্ষে। আদ্রিতা ভেংচি কাটে, বিড়বিড় করে বলে, তোকে সহ আমাকে একদিন নির্লজ্জ বেহায় তকমা লাগিয়ে অনুন্নত দেশ সুইজারল্যান্ড থেকে জুতো পেটা করে তাড়াবে আতিয়ার হাতির বাচ্চা ছেলে আবরার হাতি ওরফে গোলামের পুত, দেখে নিস তুই। আদ্রিতা বেমালুম ভুলেই বসেছিল সে আসলে কেন এসেছে এই কক্ষের পানে। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মনে পড়ে। তারপর মনে পড়ে অ্যানিকে রেখে চলে গেলে বাঘমামা বিড়াল মেরে দেবে। শুকনো ঢোক গিলে আদ্রিতা এবং পরপরই দরজায় টোকা দিয়ে বলে, আসসালামু আলাইকুম বড় ভাইয়া, ভালো আছেন? আমি একটুখানি আপনার কক্ষে ঢুকতে চাচ্ছি, অনুমতি পেলে ঢুকবো। কৃপা করিয়া ঢুকিবার অনুমতি প্রেষণ করুন বাঘমামা, থুকু জাহাপনা। ভেতর থেকে গম্ভীর স্বর জবাব আসে, এতক্ষণ উকিঝুঁকি মারার সময় পারমিশন নিয়েছিলে? চুরি করতে গিয়ে চোর ধরা পড়লে যেরকম পরিস্থিতি হয়, আদ্রিতার অবস্থাও তেমন হয়েছে। উজ্জ্বল মুখখানা পানসুটে হয়ে গিয়েছে। লোকটা তো এইদিকে তাকায়ও নি, তাহলে কি করে বুঝলো? বার কয়েক শুকনো ঢোক গিলে একবার ভাবে এক দৌড়ে চলে যাবে, পরপরই মনে মনে নিজেকে নির্দোষ প্রমাণ করার শখ জাগে। অগত্যা ইনোসেন্ট ফেস করে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে কক্ষের ভেতর। কপালে ভাঁজ ফেলে আঁখি পলক ছোট ছোট করে নিরাপরাধের সুরে জবাব দেয়, আমি তো এসেছিলাম আপনার হাত দেখতে, আপনার ফুলো ফুলো বডি দেখতে নয়। আর উঁকি দিয়ে হাতটাই দেখেছিলাম, অন্য কিছু নয়। আমার চোখ খুবই ভালো, আপনি যে ন্যাংটু প্যান্ট পরেছিলেন সেটা আমি একদমই দেখিনি। আদ্রিতার ভাষণ শুনতে শুনতে কাবাডের পানে এগিয়ে যায় আবরার। শান্ত ভঙ্গিমায়
কাবার্ড খুলে কালো রঙের টি শার্ট বের করে এবং পরপরেই গায়ে জড়িয়ে নেয়। বিরক্ত হয় আদ্রিতা, আর একটু থাকতো খালি গায়ে। ফুলো ফুলো মার্সেল, ভাজ ভাজ বুক দেখতে দারুণ লাগে তার। শাহরুখ খানের বডি দেখে কতবারই ক্রাশ খেয়েছে, এবং শক্ত না নরম শুয়ে দেখার স্বাদ পোষণ করেছে হৃদয়ে। অ্যানি আবরারের পেছন পেছন ঘুরছে, সে যেদিকে যাচ্ছে সেও সেই দিকে যাচ্ছে। মনে মনে তারও ইচ্ছে জেগেছে আবরারের কোলে ওঠার, শুয়ে দেখার। নিজের লালন পালন করা বাচ্চাটির মনোভাব বুঝতে 2 সেকেন্ডও লাগে না আদ্রিতার। সে বাঁকা হেসে আওড়ায়, ওরে আমার অ্যানি, একটু লজ্জা শরম বাঁচিয়ে রাখছো না, মায়ের মতো হোস না।